আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাই আজকের অনলাইন ক্লাসে। আজকের ক্লাসটা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ের উপরে। অনুশীলনী 1.1 আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করার কিছু ধাপ আমি তোমাদের এখন নিয়ে আলোচনা করব। সেই ধাপগুলো হলো, প্রথমে যে জিনিসটা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে প্রদত্ত যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যার মৌলিক গুণনীয়কগুলো আমরা বের করব। এরপরে প্রতি জোড়া একই গুণনীয়কের একসাথে আমাদের কি করতে হবে, পাশাপাশি লিখতে হবে। এই যে এক নম্বরে যে মৌলিক গুণনীয়কগুলো আমরা বের করব, সেই মৌলিক গুণনীয়কগুলো আমরা পরবর্তীতে বের করার পরে একই সাথে পর্যায়ক্রমে বা একই গুণনীয়কগুলো আমরা একসাথে পাশাপাশি কি করব, বসাবো। তারপরে প্রতি জোড়া থেকে আমরা একটি করে গুণনীয়ক নিয়ে সেগুলো আমরা লিখব এবং ওই একটি করে লেখার পরে আমরা যে গুণফল পাবো, ওই গুণনীয়কগুলোর যে গুণফল পাবো সেই গুণফলই হচ্ছে আমাদের বর্গমূল। তাহলে এই যে এই কয়েকটা ধাপ, এই তিনটা ধাপ যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করাটা খুব সহজ হবে এবং খুব সহজে তোমরা সেটা করতে পারবে। আমরা এবার উদাহরণের মাধ্যমে এই ধাপগুলো দিয়ে কিন্তু মৌলিক গুণনীয়ক আমরা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা অনুসরণী 1.1 আমাদের পাঠ্য বইয়ের 1 নম্বরে আছে, দেখবা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। সেখানে গ অর্থাৎ 3 নম্বর যে অঙ্কটা আছে, যে সমস্যাটা আছে, সেই সমস্যাটা আমরা তুলে ধরেছি। এখানে আছে কত, 1521। তো এই সংখ্যাকে আমরা যদি মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করি তাহলে আমাদের যে প্রথম ধাপ, সেই প্রথম ধাপে কি ছিল, প্রথমে আমরা কি করব, এই সংখ্যাটার যে মৌলিক গুণনীয়কগুলো আছে সেই মৌলিক গুণনীয়কগুলো বের করব। মৌলিক সংখ্যাটা আমি আরেকবার একটু মনে করিয়ে দিই তোমাদের। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, সেই সংখ্যাই হচ্ছে মৌলিক গুণনীয়ক। তাহলে দেখবো মৌলিক গুণনীয়কের সময় আমরা আরেকটা জিনিস লক্ষ্য করব। সেই জিনিসটা হচ্ছে, যদি আমাদের সংখ্যা অর্থাৎ যে সংখ্যাটা দেওয়া থাকবে আমাদের প্রশ্নে, যে প্রদত্ত সংখ্যা, সেই সংখ্যাটি যদি জোড় সংখ্যা থাকে তাহলে সবসময় আমাদের শুরুতেই 2 দিয়ে কি করতে হবে, ভাগ দিতে হবে। এবার জোড় সংখ্যাগুলো আমরা জানি যে কোন সংখ্যার শেষ সংখ্যাটা যদি অর্থাৎ একক স্থানীয় অঙ্ক যদি 2, 4, 6, 8, 0 থাকে তাহলে ওই সংখ্যাটা কি জোড় সংখ্যা হিসেবে গণ্য হয়। আর জোড় সংখ্যা থাকলে আমরা অবশ্যই সর্বপ্রথমে 2 দিয়ে কি করব, ভাগ করব। যেহেতু এই যে প্রদত্ত যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি সেই সংখ্যাটা কি, সেই সংখ্যাটা একক স্থানীয় অঙ্কে 1 আছে। আমরা জানি 1 কি সংখ্যা, একটা বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা থাকলে অবশ্যই আমরা 2 দিয়ে কোনো চেষ্টাই করব না। আমরা কি করব, 3 দিয়ে দেখি আমরা ভাগ যায় কিনা। আমরা কি করব, যদি কোনো সংখ্যা যদি বড় সংখ্যা থাকে, আমরা যদি বুঝতে একটু কষ্ট হয় তাহলে আমরা প্রয়োজনে কি করব, দ্রুত একটু রাফ করে নেব। তাহলে আমি যদি 3 দিয়ে ভাগ দেই, 15, 21, 15 আমরা কত, 3 5 15, 2। যেহেতু 3 দিয়ে 2 ভাগ যায় না, সেক্ষেত্রে আমরা কি বসাবো, একটা 0 বসাবো, তারপর আমরা 1 নিচে আবার নামাবো। এবার 3 7 21, অর্থাৎ আমরা রেজাল্ট পাচ্ছি কত, 507। তাহলে 3 দিয়ে আমরা ভাগ দিব 507। তাহলে 3 হচ্ছে কি একটি মৌলিক সংখ্যা। এবার 507 আছে, তাহলে 507 এর আমরা দেখি 3 দিয়ে যায় কিনা। তাহলে 3 3 একে 3, 2 উপর থেকে একটা 0 20। তাহলে আমরা যদি ভাগ দিই 3 6 18, বিয়োগ করলে থাকে 2, উপর থেকে আবার একটা সংখ্যা নামাই 27, 3 9 27।
তাহলে আবার আমরা 3 দিয়ে ভাগ দিই, এবার পেয়েছি কত 1 6 9 অর্থাৎ 169। এবার আমরা প্রথম ক্লাসটাতে দেখেছিলাম যে মৌলিক অর্থাৎ যে আমরা বর্গমূল সংখ্যাগুলো কোনগুলো সেগুলো আমরা নির্ণয় করতে শিখেছিলাম। এবার দেখি এখানে 169 আছে। এই 169 কে কত দিয়ে ভাগ যায়? 169 কে আমরা জানি 13 13 গুণ করলে 169 হয়, অর্থাৎ এই 13টা কি একটা মৌলিক সংখ্যা, অর্থাৎ আমরা কি করব 13 দিয়ে ভাগ দেব। এই হচ্ছে আমরা মৌলিক সংখ্যাগুলো আমরা পেয়ে গেছি। এবার দ্বিতীয় ধাপ হচ্ছে এই মৌলিক সংখ্যাগুলো আমরা কি করব, একই সংখ্যা যেগুলো আছে এগুলো পাশাপাশি বসাবো। তাহলে একই সংখ্যা যেগুলো আছে এগুলো একটু পাশাপাশি বসাই। তাহলে 15 21 বের করেছি আমরা কত 3 গুণ 3 গুণ 13 গুণ 13। এবার আমরা কি করছি, পাশাপাশি বসিয়েছি। এরপরে 3 নাম্বার ধাপে কি ছিল? 3 নাম্বার ধাপে ছিল আমরা প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয় নেব, অর্থাৎ একটি করে সংখ্যা নেব। তাহলে আমরা যদি এখানে জোড়া করি, এই যে জোড়া, তাহলে এই জোড়া থেকে প্রতি জোড়া থেকে আমরা কি নেব, একটি করে সংখ্যা নেব, অর্থাৎ প্রতি জোড়া থেকে একটি মৌলিক গুণনীয়ক নিয়ে পাই। তাহলে প্রতি জোড়া থেকে একটা গুণনীয়ক যদি নেই আমরা, তাহলে 2টা 3 থেকে একটা 3 এবং 2টা 13 থেকে একটা 13। তাহলে কত আসতেছে 3 13, আমরা যদি গুণ করি কত 39। 13 13 সাথে 3 গুণ করলে 3 3 9, 3 একে 3। অতএব 1521 এর বর্গমূল, এটা হচ্ছে রুট, যেটা দিয়ে আমরা বর্গমূল, যেটা দিয়ে বর্গমূলকে নির্দেশ করে। তাহলে আমরা কত পাচ্ছি, বর্গমূল পাচ্ছি আমরা 39, অর্থাৎ এই 1521 এর বর্গমূল হচ্ছে 39। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বোঝার সুবিধার্থে আমি পরবর্তী যে সমস্যাটা আছে আমাদের পাঠ্য বইয়ের, সেই সমস্যাটা আমরা একটু সমাধান করে দেব, যাতে তোমরা একদম 100% ক্লিয়ার ভাবে তোমরা বুঝতে পারো। তাহলে এখানে আমাদের পাঠ্য বইয়ের যে পরবর্তী সমস্যা, সেই সমস্যাটা আমরা এখানে উল্লেখ করেছি। এখানে 1 1 0 2 5। এবার এই সংখ্যাটা কি করব, আমরা সর্বপ্রথম কি বের করব, গুণনীয়ক, মৌলিক যে গুণনীয়ক, সেই গুণনীয়কগুলো আমরা বের করব। আমরা রাফ করি। তিন দিয়ে যদি আমরা ভাগ দেই, তাহলে 3 দিয়ে দিলে 3 3 9, 2 0, 3 6 18, 2 2, 3 7 21, 1 5, 3 5 15। অর্থাৎ 3 দিয়ে কি হচ্ছে, এই সংখ্যাটা বিভাজ্য, আর 3 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তাহলে 3 দিয়ে আমরা ভাগ দিলাম, পেলাম কত 3675। এবার আবার 3 দিয়ে ভাগ দিই, 3 দিয়ে 3 এর 3 একে 3, 6, 3 দুগুণে 6, 7, 3 একে আমরা 2 বার দিই, 3 দুগুণে 6, 1 5, 3 5 কত 15। অর্থাৎ আমরা 3 দিয়ে ভাগ দিলে কত পাচ্ছি 1225। আমরা পূর্বের ক্লাসে এই কোন সংখ্যা দিয়ে কত দিয়ে, মানে একটা সংখ্যাকে কোন কোন সংখ্যা দিয়ে বিভাজ্য হয়, সেটা কিন্তু আমরা পূর্বের ক্লাসে জেনেছি।
আমরা জানি যদি একক স্থানীয় অঙ্কে 0 এবং 5 থাকে তাহলে ওই সংখ্যাকে কি 5 দ্বারা বিভাজ্য। তাহলে মনে হচ্ছে যে 3 দ্বারা কি আর বিভাজ্য নয়, অর্থাৎ 1225 কে 3 দ্বারা বিভাজ্য নয়। এবার আমরা কি করব, 5 দিয়ে বিভাজ্য করব। তাহলে 5 দিয়ে দিলে 5 দুগুণে 10 থাকতেছে 2, উপর থেকে 2, 4 5 20 থাকতেছে 2, উপর থেকে কত 5, 5 5 25, তার মানে থাকতেছে কত, 5 দিয়ে ভাগ দিলে 245। আবার যদি আমরা 5 দিয়ে ভাগ দেই 2 4 5, অর্থাৎ 4 5 20, 5 9 45, কত 49। এবার আমরা জানি যে 49 কে কত দিয়ে ভাগ দিতে পারি, 7 দিয়ে। তাহলে 7 7 49, 7 একটি মৌলিক সংখ্যা। তাহলে প্রথম ধাপ অনুসারে আমরা কি করেছি, মৌলিক সংখ্যাগুলো বের করেছি, আমরা মৌলিক সংখ্যাগুলো পেয়েছি। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একই জাতীয় যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো পাশাপাশি বসাবো। 3 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 7 গুণ 7। এবার আমরা কি করব, প্রতি জোড়া থেকে একটি করে সংখ্যা নেব। তাহলে প্রতি জোড়া থেকে যদি একটি করে সংখ্যা নেই, প্রতি জোড়া থেকে একটি করে সংখ্যা, এদের গুণফল কত, 3 5 15। 15 সাথে যদি আমরা 7 গুণ করি, 5 7 35, 5 7 আছে 3, 7 থেকে 7 আর 3 কত 10, অর্থাৎ 105। অর্থাৎ আমাদের যে প্রদত্ত সংখ্যা সেই প্রদত্ত সংখ্যা এর বর্গমূল, তাহলে যে বর্গমূল হচ্ছে 105, এটাই হচ্ছে তার অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, 1 নম্বরে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় আমরা খুব সহজ পদ্ধতিতে আমরা তার সমাধান করতে পেরেছি। আশা করি তোমরা পরবর্তী আমরা এই মৌলিক গুণনীয়কের যে সমস্যাগুলো আছে পাঠ্য বইয়ে সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে ঠিক একই নিয়মে। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের পাঠ্য বইয়ে 2 নম্বরে দেখতে পাবো যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। এবার ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গেলে আমাদের কয়েকটা ধাপ সেটা জানতে হবে আগে। সেই ধাপগুলো কি কি? প্রথমে আমাদের যে প্রদত্ত সংখ্যা থাকবে সেই সংখ্যাটা আমরা বসাবো এবং বসানোর পরে সংখ্যাটির ডান পাশে একটা খাড়া দাগ দিয়ে ডান দিক থেকে 2 অঙ্ক নিয়ে একটা করে জোড়া বাঁধতে হবে। অর্থাৎ আমাদের যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা আমরা প্রথমে বসাবো এবং ডান দিক থেকে আমরা কি করব, আমরা 2টা সংখ্যা নিয়ে একটা করে জোড়া গঠন করব। জোড়াবিহীন বা প্রথম জোড়া সংখ্যাটির নিচে তার পরবর্তী বর্গ সংখ্যা বসিয়ে বিয়োগ করতে হবে এবং খাড়া দাগের ডান পাশে বর্গ সংখ্যার বর্গমূল বসাতে হবে। যখন আমরা জোড়া করব তখন দেখা যাবে সংখ্যা একটা জোড়া থাকতে পারে বা জোড়াবিহীন থাকতে পারে। জোড়া অথবা জোড়াবিহীন যাই থাকুক না কেন, আমরা ওই সংখ্যার বর্গমূল আমরা ওই জায়গায় লিখব এবং বর্গ সংখ্যাটা লিখব এবং বর্গমূলটা আমরা যে ওই যে খাড়া দাগ দিতেছি ডান পাশে, সেই খাড়া দাগের ডান পাশে সেই আমরা বর্গ সংখ্যার কি করব, বর্গমূলটা লিখব। এরপরে আমরা কি করব, বিয়োগ ফলের ডানে পরবর্তীতে আমরা জোড়া সংখ্যাটি বসিয়ে বামে একটা কি করব, খাড়া দাগ দিব। বাম পাশে যখন আমরা খাড়া দাগ দিব তখন আমাদের অবশ্যই সেখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখতে হবে। কারণ হলো ভাগ ফল ঘরের সংখ্যার যে সংখ্যাটা থাকবে, ওই যে আমরা বর্গমূল যে সংখ্যাটা আমরা ডান পাশে বর্গমূল সংখ্যাটা লিখব, সেই বর্গমূল সংখ্যাটাই কিন্তু ভাগফল এবং ওই ভাগফলের সংখ্যার দ্বিগুণ সংখ্যা
ওই ভাগফলের মধ্যে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যার দ্বিগুণ সংখ্যা আমরা বাম পাশে যে খাড়া দাগ দিতেছি সেই খাড়া দাগের বাম পাশে একটি অঙ্ক বসানোর জায়গা রেখে আমাদের সেই বর্গমূল বা ভাগফলের সেই সংখ্যার দ্বিগুণ সংখ্যাটা বসাতে হবে। এখন এমন একটি সংখ্যা খুঁজে বের করতে হবে যা প্রাপ্ত সংখ্যার ডানে অর্থাৎ প্রাপ্ত সংখ্যাটির ডানে বসিয়ে ওই সংখ্যার দ্বারা গুণ করলে নিচে নামানোর সংখ্যা সমান অথবা কম হবে। প্রিয় শিক্ষার্থী, এই যে ধাপগুলো আমাদের কি করতে হবে? ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করার পূর্বে এই ধাপগুলো আমাদের জানতে হবে। এই ধাপ অনুসারে আমাদের কি করতে হবে? ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। আমরা এখন একটা উদাহরণের সাহায্যে আমরা এই ধাপগুলো দেখব এবং ভাগ প্রক্রিয়ায় আমরা কি করব? একটা বর্গমূল নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী, আমাদের বোঝার সুবিধার্থে আমরা আমাদের পাঠ্য বইয়ের ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার যে 3 নাম্বার যে সমস্যাটা আছে সেই সমস্যাটা আমরা কি করলাম? উল্লেখ করলাম। এখানে 3, 9, 6, 9 আমাদের প্রথম ধাপটি ছিল যে ডান পাশ থেকে আমাদের কি করতে হবে? জোড়া করতে হবে। তা ডান পাশ থেকে আমরা যদি জোড়া করি তাহলে আমরা জানি দুইটা সংখ্যা একটা জোড়া এবং ডান পাশে একটা কি দিতে হবে? খাড়া দাগ দিতে হবে। এটা ছিল আমাদের প্রথম ধাপ। তাহলে প্রথম ধাপের প্রথম কাজটুকু করতে হবে। দ্বিতীয় কাজটুকু হচ্ছে যে আমরা দেখছি যে জোড়াবিহীন অথবা জোড়া সংখ্যা বর্গ সংখ্যাটা আমাদের কি করতে হবে? লিখতে হবে। তাহলে এখানে কত আছে? 39। আমরা জানি বর্গ সংখ্যাগুলো কি কি? বর্গ সংখ্যাগুলো ছিল আমরা জানি 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100 আরো অনেক সংখ্যা বর্গ আছে। এবার একটু লক্ষ্য করো বর্গমূলগুলো কি কি ছিল? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আমরা 10টা লিখলাম, আরো আছে। এখানে 3 এবং 2 এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে না। আমরা জানি 2 এবং 3 এর মাঝখানে কি নেই? কোনো পূর্ণ সংখ্যা নেই। ঠিক একইভাবে 4 এবং 9 এর মাঝখানেও কি নেই? কোনো বর্গ সংখ্যা নেই। অর্থাৎ 4 এরপরে আমরা জানি সংখ্যা কত কত আছে? 5, 6, 7, 8 এই সংখ্যাগুলো কি নয়? বর্গ সংখ্যা নয়। ঠিক একইভাবে এবার আমরা দেখি 39 প্রথম যে জোড় সংখ্যাটা আছে জোড়া করেছি সেখানে আছে 39 একটু লক্ষ্য করো তো আমাদের এখানে বর্গ সংখ্যার মধ্যে 39 আছে কিনা। আমরা যদি দেখি এখানে কত 36 এবং 49 এর বর্গমূল আছে 6 এবং কত 7। 6 এবং 7 এর মাঝখানে যেমন কোন সংখ্যা নেই ঠিক তেমন 36 এবং 49 এর মাঝখানে কোনো বর্গ সংখ্যা নেই। তাহলে 36 এবং 49 এর মাঝখানে যেহেতু বর্গ সংখ্যা নেই 36 এবং 49 এর মাঝখানে কিন্তু আমাদের সংখ্যাগুলোর মধ্যে 39 আছে। সেক্ষেত্রে আমরা এখানে বর্গ সংখ্যা লিখতে গেলে অবশ্যই আমাদের কম সংখ্যাটাই লিখতে হবে। কত লিখতে হবে? 36 লিখতে হবে, কারণ আমরা 49 লিখতে পারবো না বড় সংখ্যা। এই কারণে আমাদের কত লিখতে হবে? বর্গ সংখ্যাটা লিখতে হবে 36। বর্গ ছাড়া এখানে একটা জিনিস মনে রাখবে, বর্গ ছাড়া কোনো সংখ্যা বসাবে না, অর্থাৎ বর্গ ছাড়া কোনো সংখ্যা এখানে বসবে না। এবার 36 আমরা লিখেছি, কিন্তু 36 এর বর্গমূল কত? আমরা জানি 36 এর বর্গমূল কত? 6। 2 নম্বর ধাপে কিন্তু ছিল 36, অর্থাৎ যেই সংখ্যাটা আমরা বর্গ সংখ্যা লিখবো ওই সংখ্যার বর্গমূল আমরা দাগ এর অর্থাৎ যে খাড়া দাগ সেই খাড়া দাগের ডান পাশে লিখবো। এবার আমরা কি করব? সংখ্যা থেকে বিয়োগ করব। বিয়োগ করলে আমরা পাই 9 থেকে 6 গেলে কত থাকে? 3।
এবং উপর থেকেও আমরা সংখ্যা নামাবো। উপর থেকে আমরা বাঘের মতো 6 নামাবো না, যেহেতু আমরা জোর করেছি। আমরা যদি উপর থেকে সংখ্যা নিচে নামাই তাহলে আমাদের জোর সংখ্যাটা কি করতে হবে, নামাতে হবে। তাহলে জোর সংখ্যাটা আমরা নামাই, একসাথে নামবে। এবার বাম পাশে কি করতে হবে, আমাদের একটা খাড়া দাগ দিতে হবে। এরপরে আমাদের এই যে ডান পাশে ভাগফল, এটা হচ্ছে ভাগফল, অর্থাৎ এই ভাগফলের যে সংখ্যা দেওয়া থাকবে ওই সংখ্যার দ্বিগুণ আমরা কি করব, খাড়া দাগের বাম পাশে লিখব। এবং লেখার সময় একটা জিনিস মনে রাখতে হবে, যেন ওই বাম পাশে যে সংখ্যা লিখব তারপরে অর্থাৎ তার ডানে যেন একটি সংখ্যা আমরা বসাতে পারি, সেই জায়গাটুকু রাখতে হবে। তাহলে আমাদের এখানে 6 আছে, 6 এর দ্বিগুণ কত, 6 এর দ্বিগুণ অর্থাৎ 6 এর ডাবল, 6 এর ডাবল কত, 12। লক্ষ্য করে দেখো, আমি কিন্তু ডান পাশে সংখ্যা একটা সংখ্যা বসানোর জায়গায় কিন্তু রেখেছি। এই পর্যায়ে কি করতে হবে, এই পর্যায়ে এমন একটা সংখ্যা খুঁজে বের করতে হবে যেই সংখ্যা আমরা বাম পাশের সংখ্যা অর্থাৎ আমাদের যে ডাবল সংখ্যাটা পেয়েছি দ্বিগুণ সংখ্যা, ওই দ্বিগুণ সংখ্যার ডান পাশে বসিয়ে ওই সংখ্যাটিরই গুণফল আমাদের এই যে এই সংখ্যা থেকে এই সংখ্যার সমান হবে অথবা কম হবে, এমন একটা সংখ্যা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে ওই সংখ্যাটা যদি আমরা খুঁজে বের করতে চাই তাহলে আমাদের কিন্তু একটু রাফ করতে হবে, রাফ করে একটু দেখতে হবে যে কোন সংখ্যাটা এই সংখ্যার সাথে সমান হবে বা কম হবে, বেশি হতে পারবে না। তাহলে আমরা দ্বিগুণ সংখ্যাটা পেয়েছি কত, 12। এবার 12 সাথে আমরা যদি ধরে নেই এখানে 4, ডান পাশে 4 বসাই, তাহলে আমাদের 4 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। কারণ আমরা জানি একটা বর্গ সংখ্যা হয় একই সংখ্যার গুণফল, সেক্ষেত্রে আমাদের একই সংখ্যার গুণফলগুলো করতে হবে। তাহলে 4 4 কত, 16, 16 6 হাতে আছে 1, 4 2 8, আর একে 9, 4 একে 4, আর একে কত, 5। একটু লক্ষ্য করে দেখো আমাদের এই সংখ্যাটা কি হয়ে গেছে, এই সংখ্যার চাইতে বেশি হয়ে গেছে। এবার কি করতে হবে, আমাদের একটু কম দিতে হবে। তাহলে 12 সাথে আমি যদি 3 দেই, এখানেও 3 দেই, তাহলে কি হবে দেখো, 3 3 কে 9, 3 2 6, 3 একে 3। অর্থাৎ আমরা কিন্তু সেই প্রাপ্ত সংখ্যাটি আমরা খুঁজে পেয়েছি। এর সাথে আমরা কোন সংখ্যাটা বসাবো ডানে, সেই সংখ্যাটা আমাদের এভাবে খুঁজে বের করতে হবে। আমরা এই দ্বিগুণ সংখ্যার সাথে আমরা বসাবো 3, সেই সংখ্যাটা আমরা পেয়েছি কারণ আমরা ওই সংখ্যার গুণফল আমাদের প্রাপ্ত যে সংখ্যাটা ছিল বা দেওয়া ছিল সেই সংখ্যার সাথে কি হয়ে গেছে, সমান হয়ে গেছে, অর্থাৎ মিলে গেছে। এবার যে সংখ্যা আমরা খুঁজে বের করেছি অর্থাৎ যে সংখ্যা নতুন করে আমরা গুণ করেছি ওই সংখ্যাটাই কি করব, আমরা ভাগফলের ঘরে অর্থাৎ ডান পাশে আমাদের লিখতে হবে। এবার এই ডান পাশে লেখার পরে যে সংখ্যাটা আমরা পাবো ওই সংখ্যাটি হচ্ছে আমাদের প্রদত্ত সংখ্যার বর্গমূল। এবার আমরা লিখব অতএব এর বর্গমূল 3 9 6 9 সমান সমান। তাহলে বর্গমূল কত পেয়েছি আমরা, 63 পেয়েছি। সেক্ষেত্রে আশা করি আমি যে ধাপগুলো নিয়ে আলোচনা করেছি সেই ধাপ অনুসারে কিন্তু আমি বর্গমূল করার চেষ্টা করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি। আমি আশা করি তোমরা ভাগের সাহায্যে বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় সেটা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে তোমাদের বইয়ে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো ঠিক একই পদ্ধতিতে বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে, সেটা বাড়ির কাজ হিসেবেই থাকলো। আজকের অনলাইন ক্লাসটা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসের জন্য আবার প্রস্তুত থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।